সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইন দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য, আর সাইফুল হক, সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আমাদের সঙ্গে রয়েছেন। আমরা তাদের কথা শুনব। কি আলোচনা করব? আলোচনা শুরুর আগে মাহমুদুর রহমান মান্না আপনাকে দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে যে আদালত অবমাননার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 6 মাসের কারাদণ্ড হয়েছে। আজকে হলো দিনের খবর এটা। আরেকটা হচ্ছে অন্য বিষয় আমি যেগুলো আপনার সামনে দিচ্ছি, প্রায় 1 বছর হতে চললো, আমরা বার্ষিকী পালন করছি। আমরা কি পেয়েছি? আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে কোনো ফারাক আছে কিনা? আমরা কি চেয়েছিলাম, কি পেয়েছি? এটা একটা হিসাব নিকাশ তো সালতামামির একটা প্রয়োজন আছে। তো এই অবস্থায় আপনার বক্তব্য আমরা শুনছি। নির্বাচন নিয়ে একটা এখনও অস্বস্তি আছে, আসলে কবে হবে, কিভাবে হবে, এটা নিয়ে এটা আছে। আর নতুন নতুন ইস্যু যোগ হওয়ার পরে নির্বাচন অনিশ্চিত হয়ে যাচ্ছে ক্রমেই। তো আপনি তো এই ব্যাপারে স্পষ্ট ভাষায় কথা বলেছেন। আপনি এই অনুষ্ঠানে আপনি কি বলবেন? আচ্ছা, প্রথম কথা বলি যে এই 6 মাসের কারাদণ্ড খুবই ফানি লেগেছে আমার কাছে। কেন? মানে এত বড় একজন, মানে এক তো আসামি বলবেন তাকে, তা তো ওটাই, যেসব মামলা তার নামে হয়েছে সেটাকে মানে সাইডে একটা আদালত অবমাননার মামলায় বা আদালত অবমাননার দায়ে থেকে 6 মাসে দেওয়া, মানে হাসি পায় আর কি। মানে এটা কোনো নিউজই না আমার কাছে। ধরেন কেউ হয়তো বলতে পারবে না উনি আদালত অবমাননা করেছেন তো সাজা দেবে না, দিয়েছে, তাও হয়তো ঠিক, কিন্তু তারপরেও বিষয়টা ফাটিয়ে ওঠার সাথে এটা একটা আলোচনা করার মতো বিষয় আমার কাছে লাগে না। কিন্তু পরে যেটা বললেন সেটা আবার খুব হিউজ কোয়েশ্চেন, ভাই, হিউজ। এবং এই ক্ষেত্রে ধরেন আমার অনেকের সাথে একটু তফাৎ হবে। অনেকের বলতে মেবি ফ্রম বোথ দি সাইজ, যারা মানে পক্ষে বিপক্ষে তো এরকম বলতে পারবো না, কিন্তু যেটা আপনি বলছেন যে এখন সংশয় তৈরি হচ্ছে অনেকের মধ্যে, সেই সংশয়ের বড় দিকে এখন সম্ভবত বিএনপি। এবং বিএনপিকে আমি প্রথম থেকেই এক ধরনের সংশয় বাতিকে সাফার করতে দেখছি। সেটা কীরকম? ওনারা নির্বাচন চান, খুব স্বাভাবিক। নির্বাচন এলেই তো ক্ষমতা, হলেই ক্ষমতা। সেটা হতে যখনই দেরি হচ্ছে তখনই ভয় হচ্ছে, কী জানি আবার কি অনির্দিষ্টকাল পিছিয়ে গেল, কী হলো, এগুলো হয়তো বলছেন। গতকালকে তারা এই 1 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান করেছেন, সেটা দেখেছেন, সবাই দেখেছে। সেইখানে বক্তৃতা বেগম জিয়াও করেছেন, যেটা ঠিক কোনো সাবস্ট্যান্স নাই, উনি একটা শুভেচ্ছা জানিয়েছেন এরকম করে। কিন্তু তারেক রহমান যে বক্তৃতা করেছেন সেটা বেশ সাবস্ট্যান্টিভ আমার মনে হয়। অন্যান্য নেতারাও বক্তৃতা করেছেন, কিন্তু আমি কাউকে ছোট বড় কিছু করছি না। মানে এইসব দলে মূল যিনি ব্যক্তি তার বক্তৃতাটাই আসল, তার উনি হি ইজ দ্য পলিসি মেকার এবং উনি পলিসিটা এক্সপ্লেনও করেন। সেই অর্থে আমি বলছেন উনি খুবই স্পষ্ট করে বললেন নতুন নতুন ইস্যু তোলা হচ্ছে এবং তার মধ্যে এই যে পিআর পদ্ধতি এইটা তুলছেন এবং স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টা নিয়ে এসছেন। এগুলো তোলার মাধ্যমে আসলে আমাদের যারা শত্রুপক্ষ, মানে এই শত্রুপক্ষ বলতে উনি যারা পরাজিত সত্যি তাদের কথা বলছেন, আবার যারা গণতন্ত্রের শত্রু বা শত্রু হতে পারে তাদেরও ইঙ্গিত করেছেন যে এরা এই দাবি তোলার মাধ্যমে ওই শক্তি আরও শক্তি পাচ্ছে, এরকম বললেন। এবং এরই প্রতিধ্বনি সম্ভবত সারাদ্দি সাহেব করেছেন। উনি তো আপনার ওই ঐকমত্য কমিশনে যান, উনি কথাগুলো বলেন, সেটাই বেশি ফোকাস হচ্ছে এখন। অন্যদের কথা তো বেশি শুনতে পারছি না। উনিও এটারই প্রতিধ্বনি করেছেন। আজকে মানে আপনাকে আসলে দুপুরে একটা অনুষ্ঠানে রেকর্ড করেছি চ্যানেল আইতে, ওইখানে ওনারা প্রশ্ন করেছেন। তো আমি বললাম যে মানে এরকম না, দেখেন আমি তো বিএনপি করি না, বিএনপির সাথে আমাদের এখনও জোট আছে, ভাঙেনি। এবং বিএনপির মতো বড় দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা একটা জোটবদ্ধ নির্বাচন করবেন। আমাকে বা আমার দলকে যদি জিজ্ঞেস করেন, আমিও মনে করি যে বর্তমান সময়ের জন্য কৌশলগতভাবে এরকম করে চিন্তা করাই আমাদের জন্য ভালো, আমার জন্যে বা আমার দলের জন্যে। কিন্তু তারপরে আমি বলছি, মানে আপনি কিন্তু এটাও অ্যাগ্রি করছেন, এই কথা আবার উনি বলছেন যে এই যে পার্থক্য হচ্ছে তাতে ঘাবড়াবার কিছু নেই, এটা তো হবেই, গণতন্ত্রের বিউটি এটা, ইত্যাদি ইত্যাদি। তো সেই হিসেবে যদি দেখেন
তাহলে অলমোস্ট ফ্রম ডে ওয়ান যাদের কথা ওনারা বলছেন তারা পিআর সিস্টেমের কথা বলছেন। পিআর সিস্টেমের কথা আমি বা আমার দলও বলতাম প্রথম দিকে, কিন্তু পরে ইকুয়েশনে এরকম মনে হলো আমার যে এমন এমন পলিটিক্যাল ফোর্স এতে আরও শক্তি সঞ্চয় করে যাদের আমি চাই না। তা আমি চাইবো কেন? রাজনীতি ওই রকম নীতি নয় যে এটা চ্যারিটেবল, স্পেশালি যা সত্যি তাই সত্যি এরকম নয়। ওই সত্যিটাকেও আপনার সময় এবং পরিবেশের সাথে বাড়িয়ে নিতে হবে, না হলে রাজনীতি এগোয় না। তো সেই কারণে আমি এখন বলি যে না, ঠিক আছে, যদি এরকম হয় দুইটা জিনিস হয় একসাথে, মানে ধরেন যে লোয়ার হাউসে হলো আপার হাউসে হলো একটা বাইক্যামেরাল লেজিসলেচার, তাহলে আমি লোয়ার হাউসের জন্যে পিআর চাই না, কিন্তু আপার হাউসের জন্য চাই। আপার হাউসে যদি মানে ধরেন পিআর পদ্ধতিতে হয় তার একটা চেক অ্যান্ড ব্যালেন্স হয়। মানে ওই যে আগে হয়েছে না, দল একটা যদি কোনো 2/3 পেয়ে গেল, ও কনস্টিটিউশন বদলাতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে, এই সুযোগটা কমে যায়। বিএনপি এটা চায় না, তারা ওইখানেও ওইটার মতোই চায়। এবং আমি খুব তাদের সামনে আমি বলেছি, দেখেন নিচে যা হলো সেই অনুযায়ী যদি আপনি 100 জন উপরের স্তরেও উপরের চেম্বারেও দিয়ে দেন, তার মানে এটা দাঁড়াচ্ছে যে আপনি রেপ্লিকা তৈরি করলেন, নিচের একটা জাস্ট ছায়া, প্রতিচ্ছায়া, প্রতিবিম্ব যাই বলে সেটা তৈরি করলেন। ওনারা কোনো রিয়াকশন দেখান নাই, কিন্তু ওনাদের কথাই তো এটা ছিল ওরা এটাও চান না, তাহলে ওনারাও হ্যাপি না, ওনারা বলছেন ভোটটা হয় কি না। আর এই দিক থেকে যারা এটা চাইছেন তারা দেখছি যে আরও পরিসর বড় করে করে বৈঠক করবার চেষ্টা করছেন এবং একমত হওয়ার চেষ্টা করছেন। অনেকে এটাকে এরকম মনে করতে পারে যে ওই জিনিসটাকে বাধা দেওয়ার জন্য বা একটা শক্তিশালী বিরোধী দল, ধরে নেওয়া হচ্ছে বিএনপি তো জিতবেই, তার বিরুদ্ধে এরা দাঁড়ানো, এরকম একটা মানে অবস্থান তৈরি করবার জন্য তার চেষ্টা করছেন। ফলে এরকম মনে করছেন যে হ্যাঁ ইলেকশনটা আটকে যেতে পারে। আমি কথা আবার সংক্ষেপ করে দিচ্ছি, যেহেতু অনেকক্ষণ ধরে কথা বলে এটা ভালো লাগবে না। এই পরিস্থিতিতেও কিন্তু আমি মনে করি না যে ভোট আটকে যেতে পারে, কারণ আমি একটা জিনিসে খুবই এখনও বিশ্বাস করি দৃঢ়ভাবে যে ডক্টর ইউনূস ক্ষমতায় থাকবেন না আর, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে যে অনেক ব্যাপারে সহনশীলতা এসছে, বা ধরেন পলিটিক্সের কালচারেও খানিকটা পরিবর্তন আসে, যেটা কমনলি আমরা অবজার্ভ করতে পারি, আমার মনে হচ্ছে এরকম। সেটা কীরকম? এই যে ধরেন 2 টার্ম বা 2 বারের বেশি কেউ থাকতে পারবে না প্রধানমন্ত্রী, এক অর্থে কিন্তু মেনে নেওয়া হয়েছে। 10 বছর বললেও ওইটাই বোঝায় শেষ পর্যন্ত, হয়তো একটু ভেঙে টেঙে ব্যাখ্যা করে উভয় পক্ষকে সন্তুষ্ট করার চেষ্টা করলো, কিংবা ধরে আর্টিকেল 70 যে বানলো, কিংবা ধরে যে ওই অপোজিশন মেম্বার থেকে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান বানলো, আরও অন্যান্য বড় বড় জিনিস মানলো না, কিন্তু এই 3টার মধ্যে 2টা মানবে কি না এটা আমারও ডাউট ছিল। এই জন্য আমার মনে হচ্ছে যে একটা উইন উইন সিচুয়েশন তৈরি হতেই হবে। রাইট। সাইফুল ভাই, আপনি তো মান্না ভাইয়ের কথা শুনলেন, একটা লাইন আমি বলে দিই। এনসিপির তরফে বলা হয়েছে যে একটা পার্টিকুলার পার্টিকে ক্ষমতায় আনার জন্য অভ্যুত্থান হয় নাই। আপনাকে ধন্যবাদ মতি ভাই, প্রিয়ভাজন মান্না ভাই, যারা দেখছেন আপনাদেরকেও শুভেচ্ছা। হ্যাঁ, তো এটা তো শাব্দিক অর্থে তো কথাটা সত্য যে আমরা বিশেষ কোনো দলকে তো ক্ষমতায় আনার জন্য বা ক্ষমতা বসানোর জন্য তো আমরা অভ্যুত্থান করি নাই। এটা যদি আপনি শব্দ অর্থে ধরেন তাহলে তো কথা তো সত্য কথা এটা, কিন্তু পেছনটা কি? কিন্তু এখনো পর্যন্ত যদি নির্বাচন হয় তো কোনো না কোনো দল তো জিতবে, এটা একটা পর্যন্ত। এখনো প্রথম প্রশ্ন যে যারা এখন সরকারে আছেন তারা তো দেখছি তারা মূলত একটা দলকেই প্রধানত তারা মানে এক ধরনের জন্ম দেওয়া, কোলে পিঠে কাঁখে করে তাকে বড় করে তোলা, যাতে খুব দ্রুত একটা সবলকত্ব অর্জন করতে পারে। তো এখনো পর্যন্ত প্রত্যক্ষ পরোক্ষ মদত দেখা যাচ্ছে যে একটা দলই পেয়ে যাচ্ছে, এবং যেটাকে মানুষ সরকারি দল হিসেবে বিবেচনা করে। তো 10 মাস 11 মাস তো একটা দলেরই কার্যত, যদি সরকার যদি ওই অর্থে বলেন তাহলে একটা দলের সরকার চলছে। আর কিছু দল আছে যারা গাছেরটাও খাচ্ছে নিচেরটাও কুড়াচ্ছে, যারা সরকারের নানা কাজ এবং অকাজের সাথে যারা সমর্থন যুগে যাচ্ছে খুব ঘনিষ্ঠভাবে। কিছু দেখা যায়, কিছু দেখা যায় না, কিছু আপনি অনুমান করতে পারেন, কিছু আপনি বিশ্লেষণ করতে পারেন, কিন্তু সব জিনিস হয়তো প্রমাণ করা কঠিন। কিভাবে প্রমাণ করবেন?
চলা বলা আচরণ দেহ তাদের নানা ধরনের ভঙ্গি দেখে তার মনে হয় তো একটা দল না, আরও কিছু দল এরকম আছে। আর আপনি যেটা বললেন, যখন নির্বাচন হবে তো সেই নির্বাচন তো একটা দলও সেখানে জয়লাভ করতে পারে, আবার সেই দল যদি কোনো একটা কোয়ালিশন করে, কোনো একটা নির্বাচনে সমঝোতা করে, নির্বাচনে মোর্চা করে, একই নির্বাচনে বোঝাপড়া করে। তো আমাদের পাশের দেশ ভারতে হয়েছে না, ইন্ডিয়া জোট ভার্সেস এনডিএ হয়েছে না। তো ফলে কোনো দল জিতবে, কোনো দলের রাজনৈতিক নির্বাচন কেন্দ্রিক যে মোর্চা বলি, মঞ্চ বলি, অথবা একটা অ্যালায়েন্স বলি, তো কেউ না কেউ জিতবে। সুতরাং এটা কথাটা বলার জন্য বলা, এটা একটা। আরেকটা হচ্ছে যে তারা এটা খানিকটা তারা নিজেরা যেটা ভোগ করছে সরকার এবং প্রশাসন 10 মাস ধরে, এটাকে কিছুটা আড়াল করবার জন্য একটা কৌশলী বক্তব্য, মানে এটা একটা। আর আপনি মান্না ভাইকে যে প্রশ্ন করেছিলেন সে ব্যাপারে আমি একটু রেসপন্ড করতে চাই। প্রথমত আপনি বলছিলেন যে বিচারের এই যে বিশেষ করে ধরেন এই যে এখন তো নির্বাচনের যে ব্যাপারটা এটা খুব প্রত্যাশিত ছিল। প্রধান নির্বাচন কমিশনার যখন সরকার প্রধানের সাথে সাক্ষাৎ করেন, মানুষ আশা করেছিল যে তিনি নিশ্চয়ই নির্বাচনের ব্যাপারে আলোচনা হবে খুব সুনির্দিষ্টভাবে। তারা লন্ডনে যেভাবেই হোক এটা নিয়ে স্বস্তি আসুক, কিছু সমালোচনাও আছে ওটার ধরনটা নিয়ে, এই ঘোষণাটা বাইরে কেন দিতে হবে, দেশে এসে আলাপ আলোচনা করে সবাইকে আস্থার মধ্যে নিয়ে, সকল স্টেক হোল্ডারদেরকে আস্থার মধ্যে নিয়ে তিনি কথাটা বলতে পারতেন, যেটা সরকারের জন্য যেটা অনেক বেশি সম্মানের হতো, মর্যাদার হতো। সমস্ত স্টেক হোল্ডারদেরকে নিয়ে করতে পারলে সবাইকে তিনি ওন করতে পারতেন, ধারণ করতে পারতেন। এটা নিয়ে তো কিছু আলোচনা আছেই। তো তারপরও একটা তো স্বস্তি এসছে যে ঠিক আছে, মধ্য ফেব্রুয়ারির মধ্যেই রোজার আগে নির্বাচনটা হবে। তো মানুষ আশা করেছিল যে তিনি যখন প্রস্তুতি নিয়ে কথা বলবেন, পাশাপাশি সরকারের রাজনৈতিক ইচ্ছা যেটা, তো যে তারা যে রোজার আগে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যভাগে তারা যে নির্বাচন দেখতে চান, এই বার্তাটা সরকারের থেকে নির্বাচন কমিশনকে দেওয়া হবে, এটাই মানুষের প্রত্যাশা ছিল। এই বার্তাটা পাওয়ার, কিন্তু যেটা আপনি উল্লেখ করছিলেন এ ব্যাপারে তো প্রধান নির্বাচন কমিশনার বললেন তিনি অন্যান্য প্রস্তুতি নিয়ে কথা হয়েছে, কিন্তু এটা নিয়ে কোনো সুনির্দিষ্ট আলোচনা হয়নি। তিনি গতকালকে সংবাদ সম্মেলন যেটা করেছেন প্রধান নির্বাচন কমিশনার, তিনি থাকছেন কিনা কি ইত্যাকার নানা গুজব টুজব ছিল। আর তার সিকনেসটা একটা রাজনৈতিক সিকনেস কিনা এটা নিয়েও কিন্তু প্রশ্ন দেখা দিয়েছিল। কিন্তু গতকালকে আমার মনে হয় তিনি খুব ওয়াইজলি তিনি একটা সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য রেখেছেন এবং যেটা বললেন ফেব্রুয়ারি এপ্রিলকে মাথায় রেখেই একটা সর্বাত্মক নির্বাচনী প্রস্তুতি তাদের দিক থেকে আছে। তবে একটা বার্তা তিনি পরিষ্কার করে দিয়েছেন, তারা জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়েই তারা কাজ করছেন, এই কথাটা তিনি কিন্তু পরিষ্কার করে বলেছেন। তার মানে হলো যে তারা স্থানীয় সরকারের নির্বাচন নিয়ে যে এক ধরনের রাজনৈতিক এক ধরনের যে স্বর বা সুর তোলার চেষ্টা হচ্ছে, নির্বাচন কমিশন এটাকে এ পর্যন্ত কোনো আমলের মধ্যে নেয়নি। আর আমাদের তো রাজনৈতিক অবস্থান আমরা পরিষ্কার করে বলেছি, 16-17 বছর আমাদের লড়াইটা নিশ্চয়ই একটা স্থানীয় সরকারের নির্বাচনের জন্য না, ভোটাধিকার, গণতন্ত্র, অবাধ বিশ্বাসযোগ্য নির্বাচন। কারণ নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের পথ তো তিনি পুরোপুরি বন্ধ করে দিয়েছেন, যার জন্য আমাদেরকে একটা এই গত বছরের জুলাই আগস্টে রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে তাকে তারপর বিদায় করতে হয়েছে। প্রধান প্রশ্নটা ভোটাধিকারে, গণতন্ত্রের একটা বিশ্বাসযোগ্য, তারপর নির্বাচনের জন্য। সুতরাং সেই জায়গাটা আমি মনে করি যে সেখানে আছে। আরেকটা যেটা মান্না ভাই বলছিলেন, পিয়ারের কথা মান্না ভাই বলছিলেন, এটা আমাদেরও অনেক আগের পুরনো একটা দাবি। আমরা আরও প্রায় 12-14 বছর আগে থেকেই, মানে 13-14 সাল থেকেই কথাটা বলে আসছিলাম। এটা একটা দলের চিন্তা যে ভবিষ্যতে আমাদের এখানে গোটা নির্বাচনী ব্যবস্থার যেটা গণতান্ত্রিক সংস্কারের জন্য আমাদের মতন দেশে যদি আমরা সংখ্যানুপাতিক পদ্ধতিতে যদি আমরা একটা পর্যায়ে নির্বাচনে যেতে পারি, অনেক বেশি প্রতিনিধিত্বমূলক হয় আর যে কোনো আইন প্রণয়নী সংস্থা, পার্লামেন্ট। আরেকটা হলো সংখ্যানুপাতিক সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হলো প্রতিটা ভোট সেখানে কাউন্টেড হয়, ওই অর্থে প্রতিটা ভোটের আলাদা মর্যাদা, আলাদা গুরুত্ব, আলাদা সম্মান থাকে। আপনি এক ভোটে হেরে গেলেও দেখা গেল যে আপনি একটা বিশাল সংখ্যক ভোট পেয়েও পার্লামেন্ট হতে আপনার একজনও প্রতিনিধি নাই। তো সংখ্যানুপাতিক হলে এই জায়গাটা থাকে। আমরা এখন যেটা বিবেচনা করেছি, কথা ঠিক, আমরাও কথাটা বলেছি, কিন্তু এবার
ওই ঐক্যমত কমিশনে আমরা আমাদের বক্তব্যে বলেছি যে এবারই করা যাবে এরকম না, কারণ আমাদের মানুষ এখনো পর্যন্ত রাজনৈতিকভাবে দলগুলোর যে প্রস্তুতি, মনস্তাত্ত্বিকভাবে যে প্রস্তুতি, সেটা এখনো পর্যন্ত মানুষ আসন ভিত্তিক প্রত্যক্ষ নির্বাচন। কিন্তু আমরা বলেছি কোনো জায়গা থেকে তো আমাদেরকে শুরু করতে হবে। আপার চেম্বার, উচ্চ কক্ষ যদি আমরা সংখ্যানুপাতিক পদ্ধতি করতে পারি, মান্নাবি যেটা কারেক্টলি উল্লেখ করলেন, সরকারকে আমরা জবাবদিহিতার মধ্যে রাখি, চেকস অ্যান্ড ব্যালেন্স থাকে, চাইলেই নিম্নকক্ষ পার্লামেন্ট, জাতীয় সংসদ একটা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যা খুশি করতে পারে না, ফলে একটা এইরকম একটা ভারসাম্যমূলক জায়গা আসতে পারে। অনেক ধন্যবাদ। মান্না ভাই, আপনি বলছিলেন যে নির্বাচন আটকে যাবে এমন মনে করার কোনো কারণ নেই, কিন্তু আপনার অভিজ্ঞতা দীর্ঘকাল, গত 54 বছরে আপনি দেখেন অনেকগুলো নির্বাচন হয়েছে, অনেক পাতানো নির্বাচন, ডামি নির্বাচন, রাতের নির্বাচন, সব নির্বাচন। তারপরেও মানুষের মাঝে একটা আগ্রহ থাকে, 5-6 মাস আগের থেকেই মানুষের মাঝে ভোটের একটা আগ্রহ থাকে। এবার সেটা নেই কেন? নেই কি? অবশ্যই নেই, দেখি না তো কোনো আলোচনা। আমি আমার এলাকায় যথেষ্ট আগ্রহ দেখি। কিরকম? অন্যান্য এলাকাগুলোতে আমি শুনি একটা সমস্যা কি হয়েছে জানি, এটা আমি বলি, আমাদের রাজনীতির চালচিত্রটাই বদলে গেছে। আমাদের এনিমি কি? ধরেন আগে তো ছিল কি, বিএনপি বা তার সাথে যারা বন্ধু বান্ধব আছে তারা সব আওয়ামী লীগ এবং তার সাথে যারা আছে তাদের বিরুদ্ধে লড়াই করছে, বা যখন বিএনপি ক্ষমতা আছে তখন আওয়ামী লীগ তাদের দিয়ে লড়ছে। এখন তো আপনার কোনো এনিমি নেই। এখন এনিমি বলতে এই অর্থে বোঝাচ্ছি যে আপনার প্রতিপক্ষ বা যেভাবেই দেখেন, ডক্টর ইউনূসের সরকার তো আমাদের প্রতিপক্ষ নন, প্রমাণ করা যায়নি এখন পর্যন্ত তিনি নন। এবং তার চেয়ে বড় কথা কি, আজকে আপনি এই সরকারের বিরুদ্ধে লড়াই করবেন, একটা বক্তব্য দেবেন, এইটা করা হচ্ছে না, এইটা করা হচ্ছে না, এই জন্য দরকার, ও তো 6 মাস পরে নাই, কাউকেই খুঁজে পাবেন না। চিফ অ্যাডভাইজার বলেন, যে কোনো অ্যাডভাইজার বলেন, এইটা একটা আমার কাছে বিষয় মনে হয়। এখন কথার কথা বলছি, মূল বা বড় দল হচ্ছে বিএনপি, তার কাছাকাছি হয়তো জামাত, কিন্তু জামাত কাছাকাছি হলে এত কাছাকাছি নয় যে তাদের একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতা আছে যা আগ্রহ তৈরি করতে পারে। আমি খুব ক্যাটেগরিক্যালি বলি ভাই, যদি আমার কথায় এটা ক্যাম্পেইনের মতো হয়তো হচ্ছে, কিন্তু যেটা আমি দেখছি জামাত বিএনপিকে প্রতিদ্বন্দ্বিতা করছে ক্ষমতার জন্যে, এই জায়গায় সম্ভবত জানি বা কেউই জানি। এনসিপিকে নিয়ে খুব আগ্রহ তৈরি হয়েছিল, জায়গাটা অনেকখানি মিয়ে গেছে, ওরা ওই জায়গাতে যেতেই পারেনি। ফল একটা এই কারণেই হতে পারে যে মানুষ একরকম ধরে নিয়েছে বিষয়টা তো এরকম। যখন বিষয়টা প্রি ডিসিশনের মতো হয়ে যায়, মানে আপনার সাপোজিশনের মধ্যে আসে যে এইটাই হবে, এটা আপনি বিশ্বাস করেন, তখন প্রতিযোগিতার টোনটা থাকে না। এইটা একটা কারণ হতে পারে। এছাড়া মানে আমাকে তো ধরেন প্রায়শই ফোন করছে, কবে আসছেন, কী করছেন ভাই, ঠিক আছে তো, সব কোনো ঝামেলা নাই তো, আপনাদের জোট ঠিক আছে, এরকম কিন্তু চলছেই এবং বলে। এবং আমার দলের সাথে মানে ওটা একটা ক্রাইসিস দলের, যে এখন আমরা বলতে পারছি না যে আমরা দলগত নির্বাচন করবো, তো বলছি না। তাহলে দলগত না করলে যদি জোটগত হয়, তাহলে জোটের নমিনেশন পাবো কিনা সেটা না বুঝে থেকেও মাঠেও নামছে না, তাও চাঙ্গা হচ্ছে না। কিন্তু এক বিএনপি ছাড়া বা জামাত ঘোষণা করছে, না হলে প্রার্থীরা যে আগে থেকে, এবার এখন তো ধরেন কত 7-8 মাস, এই সময় গিয়ে গিয়ে যে একটা চাঙ্গা করে, এই তৎপরতাই শুরু হয়নি। ওই আমি মনে করি সেম কারণে। আমি অন্তত জানি না, নিশ্চয়ই ওনারা জানেন, জামাত কি একা ইলেকশন করছে, নাকি জামাত যত বৈঠক টেরছি ইসলামী একটা জোট করবে, সাথে আবার এই এনসিপি বা নুরবাগ, আমি জানি না কেউ আসবে কি না, এটার চেহারাও ক্লিয়ার হয়নি। এই জন্যে আমার মনে হয় যে ওরকম করে এটা খুব বাজারে আসে নাই, বা এটা মাঠ গরম করতে পারেনি। না হলে মানুষের মধ্যে ভর্তি আগ্রহ আছে বলেই আমার মনে হয়। এখনও 5ই আগস্টের পরে রাজনৈতিক সংস্কৃতি অনেকটাই বদলে গেছে বাংলাদেশের বিশেষ করে, কিন্তু এই সংস্কৃতির মধ্যে দিয়ে আমরা লক্ষ্য করছি যে রাজনীতি যেটা আগে গতানুগতিক যা রাজনীতি ছিল সেটা নেই। এখন কিন্তু রাজনীতির ভাষা বদলে গেছে, কৌশল বদলে গেছে। তো এই কৌশলের সঙ্গে আপনারা যারা রাজনীতি করেন, আপনারা কি এর সঙ্গে মানে কি করতে পারছেন, অ্যাডজাস্ট করতে পারছেন? মানে আমি নিজের কথা বলি, আমি ভাই বোধ হয় খুব কমফোর্টেবল ফিল করছি, বিকজ আমি আমার এক্সপেকটেশনের মধ্যে এটা ছিল। আমি মাঝে মাঝে না সুযোগ পেলে এই ঘটনাটা বলি। আগে টক শোতে 2জন প্রিন্সিপাল ক্যারেক্টার ছিলেন, সুরঞ্জিত দা এবং ব্যারিস্টার দাসবুডু দা, কারণ 2জন আসলেই ডেফিনেটলি একটা ঝগড়া লাগবে। হারামজাদা শুয়ারের বাচ্চা বলবে, আরে রাখেন মিয়া, ওরা হাত থামাতে এইসব করে, আর লোকজন দেখে খুব মজা পায়। মানে যে ফাইটিং পিকচার দেখলে যেরকম লাগে, ওনাদের এটা দেখে এরকম লাগে। তারপরে
আওয়ামী লীগের এক নেতা ছিল একজন চোখ তুলে ফেলবেন এরকম একটা ভাবটাপ করলেন। ওগুলো তো দূরের কথা। দেখেন পাশাপাশি বসে এই যে আপনার কি বলে এই সংস্কার কমিশন বা ঐকমত্য কমিশনের মধ্যে কথা হচ্ছে, অপোজ করছে একজন আরেকজনকে, কিন্তু সেটার মধ্যেও এক ধরনের কি বলবো আপনার খাতির আছে, এক ধরনের সহমর্মিতা আছে, পরস্পরকে বোঝার একটা অন্তর্ভঙ্গি আছে। এবং আমি বলবো জিয়ারিং যেটা বলে, বা ধরেন যে আমরা টিটবিট করি, আবার একটু চুটকি দেই, একটা খোঁচা মারি, কিন্তু সেটাও মানে সোবারলি একদম পুরা এই সময় জুড়ে আমি এটা খেয়াল করেছি। বাইরেও দেখেন এখন মানে আমি নাম বলছি না, কিন্তু নাম এমনি অন্য হয়তো বুঝে যাবে, প্রফেসর ইউনূস যে লন্ডন গেলেন এইটার সম্পর্কে কমনলি শেষ পর্যন্ত এস্টাবলিশড হয়েছে যে উনি নিজের ইচ্ছায় তার সাথে কথা বলতে গেছেন, তারেক সাহেবের সাথে। এইটাকে বিএনপির এক নেতা এমনভাবে বলেছেন যে শেষ পর্যন্ত হাজার হাজার মাইল উড়ে গিয়ে তার সাথে কথা বলতে হলো, ঠেলাই পড়ে, এরকম কি বিএনপির অনেক লোক আমাকে বলেছে ভাই উনি এরকম করে কথা বলেন কেন, যে ভদ্রলোক বলছে যে আমার পরিচিত মানে বন্ধুত্ব সম্পর্ক, উনি পছন্দ করছে না। আমি গতকালকেও তার নিজের এলাকার দুজনের সাথে কথা বললাম, তারা আমাকে বলছে না আগে তো আমরা তাকে ভালো জানতাম, কিন্তু এখন উনি ভালো কাজ করছেন না। তো এইটা তো হিউজ জিনিস মনে করি আমি। মানে ধরেন আগে গাল দিতে পারলেই সে একটা প্যাটার কি একটা খুব হিরো টাইপের, কিন্তু এখন গালাগালি আর রাজনীতির মধ্যে চলছে না, এই সোব্রাইটিটা এসছে আমি দেখছি। অনেক ধন্যবাদ। তাহলে তো এটা গুণগত পরিবর্তন মনে হয় যে গালাগালি বন্ধ, মানে এইরকম আর কি। এটা ঠিকই বলছেন, তবে সোশ্যাল মিডিয়াতে গালাগালি আছে। তবে এই গালাগালিটা এটা আমাদের যেটুকু এখনো আছে, যত না হোম গ্রোন, এটা মানে বাইরে থেকে গালাগালিটা আমরা যেসব জিনিস আমদানি করছি, গালাগালিটা এখানে প্রচুর আমদানি হচ্ছে আর কি। এটা নিশ্চয় আপনারা একমত হবেন। গালাগালিটা আমাদের এখানে ভেতর থেকে, মান্না ভাই খুব সঠিকভাবে বললেন, এই গণঅভ্যুত্থান আমাদের মধ্যে অনেক বেশি একটা টলারেন্সের জায়গাটা জন্ম দিয়েছে, যে ভিন্নতা নিয়ে কীভাবে একসঙ্গে চলতে হয়। নানা প্রশ্নে দ্বিমত আছে, পার্থক্য আছে, মত পার্থক্য আছে, আমরা কথা বলছি, সমালোচনা করছি, টিপ্পনী কাটছি এটার জন্য, কিন্তু আবার এক ধরনের রাজনৈতিক সংস্কৃতির মধ্যে, মানে যেটাকে বলে গণতান্ত্রিক রাজনীতি, যে ভিন্নতা নিয়ে একসঙ্গে চলার যে রাজনৈতিক শৈলী, যেটা আর্ট, সে আর্টটা খানিকটা এইটুকু নানা ব্যর্থতার পরে এটা একটা অর্জন আমি নিশ্চয়ই বলবো। আর গালাগালি যেটা বললাম প্রধানত বাইরে থেকে যেটা এখানে আসছে, আমদানি হচ্ছে খুব দ্রুত সোশ্যাল মিডিয়ায়, যেটাকে তারা এটাকে বাজারজাত করে, এবং অশ্লীল, অশ্রাব্য এবং ব্যক্তিগত থেকে শুরু করে গোষ্ঠীগত, কোটারিগত, চরিত্র হননে যা যা আছে আর কি, যেগুলো আখেরে মানুষ কিন্তু নেয়নি। সাময়িকভাবে উত্তেজিত করছেন, সাময়িক একটা পরিস্থিতি তৈরি করছেন, মনে করেন একটা ট্যাগ দিয়ে দিচ্ছেন, কিন্তু আলটিমেটলি মানুষ কিন্তু মানুষের শুভবুদ্ধি, সহনশীলতা, ফ্রেন্ডলিনেস, ভিন্ন মতের সঙ্গে থাকা, আপনার মতকে দ্বিমত করতে পারি কিন্তু আপনার মতকে আমি শুনবো, কথা বলবো, আলোচনা, এটা একটা অর্জনের জায়গা। একটা কথা আমি একটু বলতে চাই নির্বাচনের পার্টে, আমি নির্বাচনটা শেষ পর্যন্ত, যেটা আপনারা অফ এয়ারে একটু কথা বলছিলেন, এখন যে পরিস্থিতি, ফলে এই পরিস্থিতিতে সত্যি সত্যি নির্বাচন তো মানুষ, যেটা বললেন, মানুষের আগ্রহ আছে, মানুষ তো 17 বছর ধরে যায়নি, কিন্তু মানুষের আগ্রহটাকে আপনি বাস্তবে কার্যকরী করবার জন্য প্রশাসন, ল এনফোর্সিং এজেন্সিস, তাদের কাজ দেখে কি মনে হয় যে তারা একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য তারা আসলে কাজ করছেন? এক ধরনের ললেসনেস, এক ধরনের আধা নৈরাজ্যিক পরিস্থিতি কিন্তু চলছে, এবং যখন কোনো প্রতিদ্বন্দ্বী থাকে না, কাউন্টার পার্ট থাকে না, ব্যাপারটা এরকম না, আমাদের এক ধরনের অ্যাপ্যাথিও ডেভেলপ করছে। মান্না ভাই, এই মুহূর্তে কিন্তু আলোচনা ইনক্লুসিভ ইলেকশন, পর্দার আড়ালে, পর্দার বাইরে। তো এই ইনক্লুসিভ ইলেকশন কীভাবে সম্ভব? আমাকে এভাবে জিজ্ঞেস করলেন, আমি বলবো ইনক্লুসিভ ইলেকশন সম্ভব না। মানে যে অর্থে ইনক্লুসিভ ইলেকশনটা বলা হচ্ছে সেই অর্থে ইনক্লুসিভ ইলেকশন সম্ভব না। যদি এখন আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন করবার কথা ভাবে ইলেকশন কমিশন, ওই ইলেকশন করতে পারবে না। এরকম না যে যারা যারা মাঠে আছে তারা সবাই মিলে ইলেকশনটা ভেঙে দেবে, তা না। মানে আওয়ামী লীগের নিজের অবস্থানের কারণেই তারা ইলেকশন করতে পারবে কতখানি আমার খুব সন্দেহ আছে। দ্বিতীয় হচ্ছে তারা যে মাঠে নামবে এরকম কোনো পরিস্থিতি নেই। মতিভাই, আমি আপনাকে একটা কথা বলি, আমাদের জাতি কিন্তু বেশ মানে কি বলা যায় যে বিস্মৃতিপ্রবণ, ভুলে যায়
অনেক জিনিস আমরা ভুলে যাই, দীর্ঘদিন মনে রাখি না, যদিও স্বাধীনতা যুদ্ধের স্মৃতি তো আমরা এখনও রাখছি। কিন্তু এইখানে কি হয়েছে, এই 1 বছরে এরকমভাবে অবস্থাটা দাঁড়িয়েছে মনে হচ্ছে যে যেন কালকের ঘটনা। 1 বছর চলে গেছে, তা আমরা বুঝতেই পারছি না। মানে আবার মনে হচ্ছে যে এই তো সেদিনকার ঘটনা, এই ছেলেগুলো ছিল, এই ছিল, সব ঘটনাগুলো মানে জলজান্ত। এবং আমি এর সাথে যোগ করি, ধরেন খুব যে বেশি লাইভ ক্যাম্পেইন করা হয়েছে তা না, করা হয়েছে, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা বলেছি, কিন্তু তারপরে এরকম হয় না অনেকগুলো জিনিসকে জীবন্ত রাখবার জন্য আমরা সেই সময়ের ভিডিও বানাই, লাইভ দিই, ওরকম কিছু না, তবু আছে। এই কারণে আমি মনে করি যে আওয়ামী লীগ নৌকা মার্কা ক্যান্ডিডেট দিয়ে নামবে, ক্যাম্পেইন করবে, মানুষ প্রতিরোধ করবে মনে হয় আমার। তো ওটা যদি হয় তার মানে আলটিমেটলি তো ভোট হলো না। আওয়ামী লীগের কিন্তু কোনো লস নেই। ধরেন আজকে যদি এরকম একটা কিছু করে আওয়ামী লীগে ভোটে আসতে দাও এবং আওয়ামী লীগ আসলো, এসে করতে পারলো না, মাঠটা রেখে ঘরে উঠে গেল, কিন্তু তাহলে এই ইলেকশন থাকবে না। যেরকম করে যারা চাপ দিচ্ছেন, তারা যেভাবে ইনক্লুসিভ ইলেকশন মিন করেন, তাদের কাছে এটা থাকবে না। আমার কাছে খুবই অবাক লাগে, তারা নাজি পার্টি, ফ্যাসিস্ট পার্টি ব্যান করে দিতে পারে, এখন পর্যন্ত ব্যান আছে, এটিতে কেউ কথা বলে না, কেউ ইউরোপের কেউ কথা বলে না, যে দেশে এইসব করেছে তাদের ব্যাপারে কথা বলে না। আমাদের ব্যাপারে এত কথা বলছে কেন? আমি দেখছি যে সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে খুব স্পষ্ট করে বলা হচ্ছে না। এবং খুবই দেখেন, আমি একটু মানে অবাকই বলবো, প্রফেসর ইউনূস যখন শপথ দেবার আগে মানে ফ্রান্স থেকে প্লেনে করে নামলেন, এয়ারপোর্টে ইনক্লুসিভ ইলেকশন বলেছেন, এবং তারপরে তার 2-3টা অকেশনে ইনক্লুসিভ ইলেকশনের পক্ষে বক্তব্য আছে, কোনো এক্সপ্লেনেশন নেই। আমি কোনো উপদেষ্টাদের নাম করছি না, কিন্তু 2-3 জন উপদেষ্টা আছেন, তারা ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছেন, তারা আওয়ামী লীগ নিয়ে তাদের অবদান ইত্যাদি অনেক বড় বড় কথা বলেছেন। এগুলো মানুষ যে পছন্দ করেনি সেটা খুবই স্পষ্ট ছিল। এই জন্য আমি মনে করি এটা সম্ভব নয় এবং এইদিকে যেতে পারবে না। অনেক ধন্যবাদ। সাইফুল ভাই, আপনার কেন সম্ভব নয়? আমি রাইট, মান্না ভাই যখন শেষ করলেন, প্রথমত আমরা তো যেটা বললেন, প্রথমত সরকারের দিক থেকে সরকার এ ব্যাপারে সরকারের কথার অবস্থানের কোনো ধারাবাহিকতা নেই, এবং তারা খুব প্রধান উপদেষ্টা নিজে এবং কয়েকজন উপদেষ্টা বললেন আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে যাচ্ছেন না, তারাই আবার সেই অবস্থানটা পরিবর্তন করলেন। এবং তারপরে যমুনার সামনে যেখানে 144 ধারা থাকে সেখানে সমাবেশ করে, তো বোঝা গেছে যে ওটা যেটা ম্যানুফ্যাকচার জিনিস, ঠান্ডা পানি দিচ্ছেন, আরও কী কী দিচ্ছেন, খাওয়াচ্ছেন, তো দিজ আর দ্য থিংস। তার অর্থ হলো যে তার মানে এর পরপরই ঘটনা যে আওয়ামী লীগকে কার্যক্রমকে নিষিদ্ধ করা হলো, কখন? বিচার শেষ না হওয়া পর্যন্ত। তো বিচার যদি 10 বছর লাগে, বিচার শেষ হতে 5 বছর লাগে, তার মানে 5-10 বছর পর নিষিদ্ধ থাকবে, ততদিন তো আর অন্তর্বর্তী সরকার থাকবে না, তো তারপরে তো আশা করি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে। তাহলে সরকার কথা রাখেনি, 1। 2 হচ্ছে যে আপনি একটা বহুত্ববাদী সমাজের কথা বলছেন, আপনি ইনক্লুসিভ সমাজের কথা বলছেন, আর এই যুগে খুব ব্যতিক্রম ছাড়া নিষিদ্ধ করাটা কোনো এই ধরনের দলের পক্ষে নিষিদ্ধ করাটা কোনো সংকটের সমাধান নয়। আপনি মোকাবেলা করবেন রাজনৈতিকভাবে, সাংগঠনিকভাবে, পলিটিক্যালি, কালচারালি, ইডিওলজিক্যালি, ইভেন সামাজিক বা আর্থিকভাবে বহুভাবে মোকাবেলা করবেন, কিন্তু আপনি এভাবে, কারণ এবারে জামাত ইসলামীকে তো আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল না, এটা তো উল্টো বরঞ্চ বুমেরাং হয়েছে, এটা বরঞ্চ কাউন্টার একটা সহানুভূতি জন্ম দিয়েছে, এবং এগুলো অনেক ক্ষেত্রে ব্যাকফায়ার করে। আওয়ামী লীগের ক্ষেত্রেও ব্যাপারটা হয়তো ইনডিরেক্টলি একটা ব্যাকফায়ারও ভবিষ্যতে হয়তো বা করতে পারে। তো সেটা ডিপেন্ড করে অনেক কিছুর উপরে, 1 নম্বর। 2 হলো যে আপনি যারা এগুলো বলছেন, আমি পশ্চিমাদের কথা আজকাল খুব আমলে নিই না। কেন আমলে নিই না? এদের গণতন্ত্রের কথা, মানবাধিকারের কথা এক এক দেশের জন্য, এক এক কন্টিনেন্টের জন্য এক এক ধরনের। গাজাতে তারা যখন লাইভ দেখছে গণহত্যা সংগঠিত হচ্ছে, মানে মিসাইল যাচ্ছে, বোমা পড়ছে, হাসপাতাল, কলেজ, শরণার্থী শিবিরে খাদ্যের জন্য লাইন দাঁড়িয়েছে, তো তাদের কোনো বক্তব্য নাই। ইউএন সিকিউরিটি কাউন্সিল বলি বা যারা গণতন্ত্রের সবক দেয়, মানবাধিকারের সবক দেয়, ফলে তাদের পুরোটা একটা ডাবল স্ট্যান্ডার্ড। একান্তই তাদের গ্লোবাল পলিটিক্স, গ্লোবাল ইকোনমিক ইন্টারেস্ট এর বাইরে, তাদের রিজনাল ইন্টারেস্টের বাইরে এক একটা দলকে একান্তই তারা তাদের জন্য কোনটা ফিট করে, তাদের ইকোনমিক, পলিটিক্যাল, মিলিটারি বা আদার তাদের যে সিকিউরিটি কনসার্নে, এভাবে তারা
মানে এক একটা দেশকে একেবারে তারা ডিল করে। যেহেতু আমরা একটু ছোট তরফ, ফলে আমাদের জন্য খানিকটা অবশ্যই ম্যাটার করে, বিকজ ফাইন্যান্সিয়াল রিলেশন, বিজনেসের ব্যাপারে বহু আমরা এনগেজ বলে এটা একটা। তো তারা যে ইনক্লুসিভের কথা বলছিলাম, চাপটা ইতিমধ্যে আমি বহু অনুষ্ঠানে বলেছি, আগামী যত দিন যাবে আওয়ামী লীগ ইলেকশন আসার ব্যাপারে চাপটা বাড়বে। কিন্তু প্রশ্ন যে আওয়ামী লীগের কথা, গত 10 মাসে আওয়ামী লীগ এ পর্যন্ত কোনো দায়িত্বশীল জায়গা থেকে আওয়ামী লীগকে এত বড় হত্যাকাণ্ডের ব্যাপারে আওয়ামী লীগ কোনো দায় নিয়েছে? কোনো অনুশোচনা আছে? তাদের কোনো আত্মদগ্ধ কোনো কিছু আছে? তাদের কোনো ক্ষমা প্রার্থনা আছে? অথবা যদি আমি রাজনৈতিক দিক থেকে বলি, গোটা ঘটনার আওয়ামী লীগকে কোনো দায়িত্বশীল কোনো বক্তব্য দিয়েছে? ইয়েস, আমাদের জমানায় এই হয়েছে, আমরা এই ভুল স্বীকার করছি, ক্ষমা প্রার্থনা করছি, এটা বাড়াবাড়ি হয়েছে, অন্যায় হয়েছে, জন্য আমরা ক্ষমা প্রার্থনা করি। এবং মানুষকে ডেলিভার করার যে কোনো বক্তব্য আওয়ামী লীগ গত 10 মাসে একটা স্টেটমেন্ট, কোনো দায়িত্বশীল কোনো বক্তব্য নেই। বরঞ্চ পুরনো রেজিমকে কিভাবে বরঞ্চ এটাকে জাস্টিফাই করা যায় সে পথে হাঁটছে। এই চোরাগপ্তা পথে আওয়ামী লীগ কিন্তু দাঁড়াতে পারবে না। আর মান্না ভাই যেটা বললেন, আমাদের নানা প্রশ্নে এক্সিস্টিং দলগুলোর অনেক পার্থক্য আছে, কিন্তু আওয়ামী লীগ সামাজিকভাবে মানুষের এখন যে প্রবল ঘৃণা, প্রবল যে ক্ষোভ, বিদ্বেষ এবং তাদের উপরে একটা আক্রোশ, সে আক্রোশটা আমরা খুব পলিটিক্যাল ক্যাম্পেইন না করলেও ভেতর থেকে এটা কিন্তু প্রায় একেবারে ভেতর থেকে একটা পপুলার একটা রেজিস্ট্যান্স কিন্তু আছে। এবং এদেরকে মনে করে ভোট ডাকাত, চোর, মানে যা যা বলার মানুষের দিক থেকে বলে, সেখানে মানে গভর্নমেন্ট ধরেন এটাকে নিষিদ্ধ কার্যক্রম যদি নিষিদ্ধ নাও করতো, আওয়ামী লীগ যদি এখন কোথাও তার নৌকা মার্কা নিয়ে কোনো মানুষের পক্ষে কোথাও দাঁড়ানোর কোনো বাস্তবতা নেই। এটাই হলো বাস্তব পরিস্থিতি। ফলে এই ধরনের পরিস্থিতি আওয়ামী লীগই তৈরি করেছে গত 15 বছরে। এরকম পুরনো দল বলা হয় ঐতিহ্যবাহী দল, সেই দলকে আজকে এরকম একটা জায়গায় আজকে তার দাঁড়াতে হয়েছে। জি জি, তাই না? অনেক ধন্যবাদ আপনাকে। মান্না ভাই, আওয়ামী লীগ প্রশ্নে তো নানা মানে প্রশ্ন আছেই, যেটা আপনি বলেছেন। আওয়ামী লীগের কি এই চলমান নেতৃত্ব দিয়ে কি আওয়ামী লীগের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব? না, কারণ হলো কি জানেন, ওই যে বলে না, একজন মানুষ কেমন সেটা ম্যাটার করে না রাজনীতিতে, সেই মানুষ সম্পর্কে সাধারণ মানুষ কীভাবে সেটা বেশি ম্যাটার করে। ওই যে বলে তার সব হোয়াট হি ইজ, তার চাইতে হোয়াট ইজ দ্য পারসেপশন অন হিম, সেটা বেশি ইম্পর্টেন্ট। তো যেভাবেই দেখেন না কেন, শেখ হাসিনার নামে এই কয়েক মাসে যে ট্রোল হয়েছে, মানে একদম বিভৎস একটা চেহারা, এটা ফিরবে কিভাবে? তাছাড়া তার অনেকগুলো সেইং আছে যেগুলোকে উনি কোনো দিনও ডিফেন্ড করতে পারবেন না। দেশে উন্নতি হয় নাই, আমার একটা পিয়ন, সে 400 কোটি টাকার বাড়ি, হেলিকপ্টারে করে বাড়িতে যায় আসে, হাউ আর এ ওয়ে টু জাস্টিফাই দ্যাট? এরপরে যখন অন্য কেউ যদি তাকে ওই প্রতিপক্ষ মনে করে প্রশ্ন করতো যে এই 400 কোটি টাকা তো দুর্নীতি করে পেয়েছে, তুমি সেই সুযোগ দিয়েছ, তার কিন্তু এটা বলবার কিছু নেই। যে অভিযোগগুলো তাদের সম্পর্কে আসছে, যে সমস্ত ধরেন এখনও মামলা হয়নি, বিচার হয়নি, সত্য হিসেবে প্রতিষ্ঠিত হয়নি, কিন্তু মানুষ তো সেগুলো বিশ্বাস করে, বিকজ দোজ আর ট্রু। মানে আজকেও যেমন ধরেন তারিক সিদ্দিকির নামে কথা বেরিয়েছে, তার ফ্যামিলি সম্পর্কে আমাকে 2 জন ফোন করেছেন, বলে ভাই মানুষের এত টাকার কিসের দরকার পড়ে? আমি বলি তারিক সিদ্দিকি জিজ্ঞেস করেন, আমি কীরকম করে বলবো? কিন্তু এটা তো ঠিক, শেখ হাসিনা এত টাকার কী দরকার পড়ে? বা ধরেন ওই রকম জায়গায় যারা যায় তাদের এত টাকার দরকার কি পড়ে, তারা কি করেছেন? তো এই জায়গাগুলোকে ওনারা কোনো সময় আমি মনে করি যে ডিফেন্ড করতে পারবে না, এবং পারবে না বলেই আমি মনে করি যে নতুন কোনো পলিটিক্যাল যেটা ন্যারেটিভ, এই ন্যারেটিভ তৈরি করতে পারবে না। 15 বছরের শাসন একটা হতে পারতো, টোটালটাই তারা মাফ চাইতো, আমাদের ভুলে গেছে, যেটা ইন্দিরা গান্ধী এর চাইতে অনেক কম দোষ করেও বলেছিলেন, মাফ চেয়েছিলেন, আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়েছে, মানুষ মাফ করে দিয়েছিল। আর মাফ করার বদলে এইবারে এই যে ধরেন বর্ষপূর্তির অনুষ্ঠান, এগুলোর উপরে যে ধরনের বাজে বাজে মন্তব্য করেছে তারা, গতকাল আজকেও করেছে, কোনো কোনো জায়গাতে এর আগের দিন করেছে, মানে এগুলো গায়ে জ্বালা ধরে দেওয়ার মতো যথেষ্ট। কারণ সাধারণ মানুষ নেমেছিল, তারা মারা গেছে, রাজনৈতিক কর্মী কতজন মারা গেছে, শেষের দিকে যে 1,500 মানুষ, তার মধ্যে সরাসরি রাজনৈতিক কর্মী কত, কোনো কোনো দল বলছে এরা ছিল, সেটার পরিমাণও ওর মনে করে 1/5 হবে কিনা আমার সন্দেহ। আমি এমনি মানে বক্তৃতা শুনে যেটা হিসাব করেছি। তো ওই কমন লোকগুলো আসছে, তারা আওয়ামী লীগ বিএনপি কিছুই করতো না, আওয়ামী লীগের উপরে তারা অসন্তুষ্ট। আর এই যে ইয়াং জেনারেশন যেটা, মানে ধরেন 22 থেকে আপনি 26-27 পর্যন্ত ধরেন,
এরা তো আগামী 40 বছর পর্যন্ত অ্যাক্টিভ আছে। প্রত্যেকটা ছেলের মন বিষে, ছেলে মেয়ের মন বিষে গেছে, পাখিদেরও। এই কারণে আপনি প্রশ্নটা আমাকে আরেকবার বলেন, আমি ওই জায়গাটা লিক করে ফেলি। তাহলে প্রশ্ন যেটা করেছিলেন, মানে আমি একটু লিঙ্ক হারিয়ে ফেলছি সেই জন্য। ফিরবে না, আওয়ামী লীগ না মানে ফিরবে কিভাবে, বা এই নেতৃত্ব দিয়ে? হ্যাঁ, এই নেতৃত্ব আমি বলছি যে এখন ধরেন এরা তো অ্যাকসেপ্ট করছে না। সেই সময় ধরেন আমি শুনেছি দুটো একটা কথা, যে ওই যে রিফাইন্ড আওয়ামী লীগ বলে একটা শব্দ হয়েছে, দু একজন নেতার নাম সরে গেছে যে ওনাদের দেওয়া হবে। আওয়ামী লীগেরই কয়েকজন আমাকে বলছে এটা জীবনেও হবে না, কারণ শেখ হাসিনা ছাড়বে না। এবং তাই তো দেখছি ছাড়ছেন না। তা উনি ছাড়বেন না, তাহলে মানে নতুন নেতৃত্বও আসবে না, ওরাকে দিয়ে হবে ওরা, কারণ মানুষ এভাবে খারাপ করে করছে। এরপরে কিন্তু আমি এটা বলি, এটা সত্যি যে এত বড় একটা নিন্দিত দলের মধ্যেও বেশ কিছু মানুষ আছে যাদেরকে আমি নন্দিত যদি নাও বলি, তাদের ব্যাপারে ভালো লাগা মানুষের আছে। কিছু কিছু নেতার নাম বলতে পারি। এই যে আইভিকে যে অ্যারেস্ট করলো, যেখানে জিজ্ঞেস করেন বলবে এটা খারাপ কাজ হয়েছে, আইভিতে এরকম নয়। এরকম মানুষ তাদের মধ্যে আরও আছে। এইরকম লোকজন দায়িত্ব পেয়ে যদি বলতো যে আমাদের এই ভুল হয়েছে, আমরা ওই পথে হাঁটবো না, আমরা এইভাবে জিনিসটা চাই, এই বর্তমান যে ধারা, মানে গণতন্ত্রের ধারা, তার সাথে মিশে যাবার চেষ্টা করতো, মেবি তারা কিছু জায়গা পেত। ওইটা ছাড়া এটা সম্ভব না। পলিটিক্স গুন্ডামি করে হয় না। অনেক ধন্যবাদ সাইফুল ভাই। কেউ কেউ বলছেন যে নির্বাচন বানচালের একটা ষড়যন্ত্র আছে, আপনি কি কোনো ষড়যন্ত্র দেখছেন? না, আমি ষড়যন্ত্র না বললেও নির্বাচনটাকে অনিশ্চিত সময়ের জন্য ঝুলিয়ে দেওয়া, নির্বাচনকে এমন একটা পরিস্থিতি তৈরি করা যাতে নির্বাচনটা ফেব্রুয়ারি এপ্রিল দূরের কথা, 2600 হবে কিনা বা তার নিকট ভবিষ্যতে হয় কিনা, নিকট ভবিষ্যতে হবে কিনা, এরকম নানা তৎপরতা আছে। এর অনেকগুলো মাত্রা। প্রথমত, এই সরকারকে দিয়ে অনেকেরই অনেক ধরনের এজেন্ডা আছে। কিছু ইন্টারনাল এজেন্ডা আছে, যারা সরকারের ভেতরে আছে, সরকারের চারিপাশে আছে। তারা তো চান যে এই মানে যাদের দু তিনজন বাদ দিলে সরকারের অধিকাংশের সাথে 15-16 বছরের আমাদের আন্দোলনে কোনো দূরবর্তী কোনো সম্পর্ক ছিল না। এটা তো তাদের জন্য এক ধরনের লটারি পাওয়ার মতন অবস্থা। বিশাল অঙ্কের টাকা পেলে হঠাৎ করে কি করবে না করবে একদম বেদিশা হয়ে যায়, বুঝতে পারে না। এরকম একটা লটারি পাওয়ার মতন অবস্থা। তো এই লটারি পাওয়ার এই আনন্দটা তারা সহজে হারাতে চাইবেন, এটা একটা কারণ। আর ইতিমধ্যে তারা নানা ভেস্টেড গ্রুপের সাথেও শোনা যায় তাদের ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, ঠিকাদারি, টেন্ডার, মানে নানা ধরনের কাজের সঙ্গে তারা যুক্ত হয়ে পড়েছেন। এবং ওই যে বলে মানি ম্যাটার্স, যদি এটা হয় তাহলে অনেকগুলো এরকম যেগুলো এখনই জানা যাবে না, গণেশ উল্টে গেলে কোনো ঘটনাচক্রে আপনারা মিডিয়া যখন খোলামেলা কথা বলতে পারবেন, তখন এগুলো অনেকখানি তখন আমরা জানতে পারি। এটা একটা কারণ। আর এক্সটার্নালি যারা এই সরকারকে দ্বারা তাদের কিছু এজেন্ডা যারা কাজ করাতে চান, চিটাং বন্দরের ব্যাপারটা গভর্নমেন্ট একটু ব্যাকফুটে গেছে। এখন তারা বলছেন যে আমাদের নৌবাহিনী, আমাদের কন্টেইনার পোর্টটা তারা এটা তাদের নিয়ন্ত্রণে, তত্ত্বাবধানে তারা করতে পারে কিনা। মানবিক করিডোরের ব্যাপারটা টু বি অর নট টু বির পর্যায়ে আছে। এর বাইরে দ্যার উড বি, আমরা সবটা হয়তো জানিও না। তো কিছু কিছু এক্সটার্নাল ফোর্সও চাইবে যে গভর্নমেন্টকে আরেকটু সময় জন্য কন্টিনিউ করা যায় কিনা, তাদের দেয়ার মাইট বি তাদের আদার এজেন্ডাস, সেগুলো তারা কীভাবে পুশ করবে। থার্ডলি হচ্ছে যে, আর বিশেষ করে এখানকার সরকারের যে পরিস্থিতি, সরকারের মধ্যে ধরেন এমন একটা পরিস্থিতি, যদি একটা বিশৃঙ্খল পরিস্থিতি হয়, যে যেখানে বোঝা যায় যে সরকার নির্বাচন করারই মতন কোনো একটা অবস্থা নাই, তখন কি হবে? যেটা আপনি একটু আগে বলছিলেন, তখন কি প্রফেসর ইউনুস এটা বলে না, মানির অপমান বজ্রপাত তুল্য, মান্না ভাই ছিলেন, আমি প্রফেসর ইউনুসকে বলেছি যে মানির অপমান বজ্রপাত তুল্য, আপনার যে মর্যাদা, আপনার তো উচিত হবে জার্নিটাকে মর্যাদার সাথে আপনি শেষ করবেন। এখন তিনি শেষ পর্যন্ত না রণে ভঙ্গ দিয়ে তিনি হাঁটা দেন। মান্না ভাই মাঝে মধ্যে বলার চেষ্টা করে, সব দেখে শুনে তিনি তো এই জগতের মানুষ না। তো তিনি যে বিশ্বমানের মানুষ ধরে নেওয়া হয়, কিন্তু বাংলাদেশের বিশ্বমানের কাজটা কিন্তু করা যাচ্ছে না। ওনার লাইফের প্যারাডক্সটা এইখানে, ওনার লাইফের স্ববিরোধিতা কিন্তু এইখানে। তিনি শুরুতে, মানে একটু করে বললেন, শুরুতেই তিনি গোটা অভ্যুত্থান, গোটা অর্জনটাকে তিনি একটা দল, কয়েকটা ব্যক্তি, তাদের উপরে তিনি এটাকে ব্র্যান্ড করতে চাইলেন, তিনি এটাকে প্যাটার্ন করে দিতে চাইলেন।
লড়াইটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের মতন, লড়াইটা ছিল একটা গণযুদ্ধ, মুক্তিযুদ্ধ। লড়াইটা হচ্ছে কোটি কোটি মানুষের, সকল রাজনৈতিক দল ফ্যাসিস্টদের বিরুদ্ধে। তিনি এটাকে রিকগনাইজ পর্যন্ত করলেন না। তার মানে তিনি কিন্তু তাকে কিন্তু প্রথম দিনই উনি তার আলাদা করে নিয়েছিলেন। উনি সেই জায়গা থেকে এখনও হয়তো পুরোপুরি বেরোতে পারেনি। এখন শেষ যদি এটা চলে, তাহলে শেষ পর্যন্ত আমাদেরকে একটা তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলতে হয় কিনা। দলগুলো শেষ পর্যন্ত যদি দেখে যে এরকম একটা পরিস্থিতি সরকার সামাল দিতে পারছে কিনা, আজকে না হলে কালকে না হলে পরশুদিন হয়তো প্রফেসর ইউনূসই বলবেন যে ভাই ঠিক আছে, আমার কাজ ছিল এই পর্যন্ত, আমার বিচারটা এতদূর এসছে, আপনারা, আমি এখন আশা করি জুলাই মাসের মধ্যে আমরা যেখানে ন্যূনতম একমত হব, হয়তো জুলাই সনদ স্বাক্ষর করতে পারবো। এটা তুলনামূলকভাবে সহজ, কিন্তু বাংলাদেশে এখনকার পরিস্থিতিতে একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য, ইনক্লুসিভ কথাটা হবে এটা নিয়ে প্রশ্ন আছে। কারণ যেহেতু কোনো প্রতিপক্ষ নাই, কোনো ফাইটিং কোনো জায়গাটা নাই, ফলে দেখা যাবে যে আগেই সব কিছু মোটামুটি একপাক্ষিকভাবে হয়ে আছে। তিনি তার দায় নিতে চাইবেন কিনা বা সে ধরনের একটা পরিস্থিতি দাঁড়াবে, তখন দেয়ার মাইট বি লট অফ থিংস। তো আমরা কিন্তু শেষ কথা বলতে চাই, আমি প্রফেসর ইউনূসকে বলেছি আমরা মাঝ নদীতে মাঝি বদলাতে চাই না। আমি চাই যে উনি যে জার্নিটা শুরু করেছেন, ওনার জার্নিটা আমরা সম্পন্ন করি। ফলে ওনার উইজডম লাগবে, দূরদর্শিতা লাগবে, কিছু ব্যাপারে ওনার ডিসাইসিভ সিদ্ধান্ত লাগবে, পলিটিক্যাল পার্টিগুলোকে ওনাকে আস্থার মধ্যে নেওয়া লাগবে। উনি তার সাধারণ পরিচয় দেননি। উনি লন্ডন থেকে ফিরে আসেন, তার তো উচিত ছিল মানে 1-2 দিন 3 দিন পরে পলিটিক্যাল পার্টিগুলোকে ডাকবেন যে বা আমি লন্ডন গিয়েছিলাম, এই আমাদের মধ্যে আলোচনা হয়েছে, আমি সরি আপনাদের সাথে আমি আগে কথা বলতে পারিনি, আমার এই সফর ছিল, বাট আমি সেই সুযোগটা নিতে চেয়েছি। আলোচনা হয়েছে একটা বৃহত্তম দলের যিনি তিনি অ্যাক্টিং দায়িত্বে আছেন, খুব ভালো কথা। দলগুলো আস্থা নিলে তিনি অনেক বেশি ভালো করতে পারতেন, কিন্তু এই পথে তিনি কিন্তু এখনো পর্যন্ত যাননি, এই পথে হাঁটছেন না। একটা জিনিস লক্ষ্য করবেন যে ভারত বাংলাদেশে এক জুরিতে আম রাখার কারণে কিন্তু আউট হয়ে গেছে বা দৃশ্যপটে নেই। ঠিক এই অভ্যুত্থানের ফসল এক ঝুড়িতে রাখার চেষ্টা করেছেন প্রফেসর ইউনূস, যে কারণে এবং কিন্তু বিপ্লব মাঝখান দিয়ে বা অভ্যুত্থান বলি আমরা, এটা কিন্তু অন্য স্রোতে যাচ্ছে। আপনি নিশ্চয়ই এটার সাথে একমত। মানে আপনি কথাটা খুবই সুন্দর শুরু করেছেন, কিন্তু এটা একদিকে যাচ্ছে, কোন দিকে এটা ঠিক পরিষ্কার না। ওদিকে কি অ্যাটল যাবে শেষ পর্যন্ত, এটা নিয়ে আমি প্রশ্ন করতে পারি। কিন্তু আমি প্রথম যেটা বলেছেন না, সেটা হলো খুবই একটা সত্যি কথা। এই জন্যই বললেন ছাত্ররা মানে একভাবে দেখতে গেলে তারাই আমার নিয়োগ করতো, মানে কত বড় একটা ভুল এবং অন্যায় কথা। কিন্তু মানে এই কথার মধ্যে দিয়ে আপনি হোল অ্যাডমিনিস্ট্রেশনকে বলে দিয়েছেন যে দে আর মাই, কি বলবো, নিয়োগকর্তা তারা আমার। তো ওই অ্যাডমিনিস্ট্রেশন চলবে, জি অ্যাপয়েন্টিং অথরিটি, হ্যাঁ সেই তো আমি বলছি। তাহলে ওই অ্যাডমিনিস্ট্রেশন চলবে কেমনে? তারা তো তাকেই মানতে হবে, সেরকম করেছেন। এবং মানে পরবর্তীতে উনি যখন শাসন করছেন, যেটা সাহেব বলে খুবই চমৎকার বলেছে যে কোনো কনফিডেন্সে কাউকে নেই। এখন তো সবসময় আমরা সবাই বলি, এখন পর্যন্ত উনি যদি ধরেন দলগুলোর সাথে আরেকবার বসে বলতো যে দেখেন এই বিষয়ে আমি আলোচনা করছি, এত দূর আবার ডেভেলপমেন্ট, তাও একটা হতো। কিছুই করছেন না উনি। তো এইরকম যদি যেতে থাকে তাহলে এইটা তো কোথাও ভিড়বে না। ওই অর্থে একটা সংশয়ও তৈরি হয় সবার মধ্যে যে উনি আসলে করছেন কি। উনি প্রধান নির্বাচন কমিশনকে ডেকেছেন, তবেই তো তিনি এসছেন। এমনি ডাকলেন, তার মাথায় তো কোনো এজেন্ডা ছিল যেটা আলাপ করবো, এটার উপরে কোনো কথাই বলবেন না কেন তিনি? আচ্ছা, ইলেকশন মানে সে নাও বলতে পারেন যে প্রধান উপদেষ্টা যদি না বলেন তা আমি কেমন বলবো একা একা, কিন্তু ওনাকে, ওনার অফিসকে তো বলা দরকার ছিল, উনি সেটা বলেন নাই, বলার দরকারই মনে করেন নাই। আমার না মাঝে মাঝে এরকম মনে হয় যে উনি রাজনীতির ব্যাপারে খালি অ্যাপ্যাথেটিক, যে তা না, রাজনীতির প্রতি বীতশ্রদ্ধ, রাজনীতিকে দেখতে পারেন না। বাট গভর্নেন্স ইজ পলিটিক্স। মজার কথা বলি, এই কথা যখন তার কি খুবই ক্লোজ স্টাফকে আমি বলেছিলাম, উনি খুব কিছু করে অবাক হয়ে তাকিয়ে আমাদেরকে বললেন যে খুবই দামি একটা কথা বলেছেন। তো আমি বললাম ভাই এটা আবার দামি কথা কোথায়? ওই যে নবাব সিরাজদৌল্লা সিনেমার মধ্যে বলেছিল যে রাজাকে রাজনীতি জানতে হয়, খুবই পপুলার একটা ডায়লগ সারা দেশের মধ্যে। তো না জানবেন কেন? এটা তো ঠিকই, ঠিকই। দেখি আমি এটা স্যারের সাথে আলাপ করবো। আমি মানে আবার আই ওয়াজ, কি বলবো,
আমি খুব সারপ্রাইজ হয়েছি, আমি বলছি এটা আবার স্যারকে বলতে হবে, মানে এটার মধ্যে বলার মতো কী পয়েন্ট আছে। যাই হোক, কথাটা ওরকম করে বাড়ি নেই। সো এইটা এইরকমই হয়েছে যে মানে আনএন্ডিং একটা প্রসেসের মতো জায়গায় চলে গেছে। এইটাকে কোথাও একটা কি বলবো, মানে সমন্বিত করে যদি উনি কনক্লুশনের দিকে যেতে পারেন তাহলে এটা ভালো। আমাকে যেমন আজকে যে জিজ্ঞেস করেছেন, আমি তো মাঝে কয়েকদিন ওই যে আপনার ঐক্যবদ্ধ কমিশনের বৈঠকে যাই নাই। এর আগে যেদিন ছিল, মাঝে 2 দিন বিরতি বাদ দিয়ে তার আগে ওই দিন গেছি। আমাকে জিজ্ঞেস করে, ভাই এটা কী কদ্দূর, ঠিক হবে কেমনে, সিদ্ধান্ত হবে কেমনে, তখন সিদ্ধান্ত হবে কেমনে। আমি বললাম যে দেখেন, এই বক্তৃতা আমি একদম প্রথম দিকে স্যারের সামনে করেছিলাম। আমি বলেছি সিদ্ধান্তটা ওনাকে নিতে হবে, কিন্তু এই সিদ্ধান্তটা উনি সবাইকে টাচ করে নিতে হবে, তা না হলে কিন্তু সিদ্ধান্ত কার্যকর হবে না। উনি একটা শিক্ষা পেয়েছেন, মানে উনি যদি মনে করেন যে ইশরাককে তো বসতে দিলাম না, আই এম সাকসেসফুল, তাহলে কিন্তু হবে না। কারণ উনি আসল যেটা নির্বাচন, সেটাতে অনেকখানি বিএনপির কথা মতো কাজ করেছেন, অনেকখানি, মেবি 60 না 80% তার কথা, তাদের কথা মতো কাজ করেছেন। তো এগুলোর কারণে এখন আমার মনে হয় যে ওনার হাতে খুব কিছু নাই, উনি একটা রিটায়ারিং পলিসিতে ইলেকশনটা দেবেন এবং তাই হবে। অনেক ধন্যবাদ। শেষ পর্যায়ে আমি শুধু যোগ করতে চাই যে আমরা ভালো প্লেয়ার আমরা কাদেরকে বলি, যারা কিছুটা ফর্ম থাকতে যারা বিদায় নেন। ভালো মানুষ যখন হাতে তালি দিচ্ছে, আপনার প্রশংসা করছে, তখন যদি আপনি ক্রিকেট বলি, ফুটবল বলি, অন্য কোনো খেলায় তখন বলি, ইভেন আমি যদি রাজনৈতিক ক্ষেত্রে বলি, তিনি যে জার্নিটা শুরু করেছেন, প্রবলি এই জার্নিটা তিনি কোথায় কিভাবে শেষ করবেন, সম্মান মর্যাদা নিয়ে, ক্রেডিবিলিটি নিয়ে, এবং বাংলাদেশ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা তো গত বছরের জুলাই আগস্টের মাত্র এবছর আমরা বর্ষপূর্তি 1 বছর হলো। আমাদের গভীর শোক এবং বেদনার, অনেকের মানে এখনো রক্তক্ষরণ তো চলছে না, এখনো আহতরা হাসপাতালে আছে, উপযুক্ত পুনর্বাসন নাই, অনেকের চিকিৎসা পর্যন্ত নাই, এটা আছে। কিন্তু সবচেয়ে এই যে প্রত্যাশাটা, এটা তো সত্যি, এটা অস্বীকার করে না, প্রত্যাশাটা অনেকখানি কিন্তু মিইয়ে গেছে, অনেকখানি কিন্তু শুকিয়ে গেছে। ওই যে রাজনীতির এক ধরনের, আপনি বললেন না ইলেকশনের ব্যাপারে এরকম নাই কেন, একটা যেটা মান্না ভাই বললেন, প্রবল কোনো প্রতিপক্ষ নাই, যখন না থাকে, আবার এই যে গত 10 মাসে যে তৎপরতা, এখন অ্যাপাথি, মানুষের নিরাসক্ত যে মনোভাব, কি হবে পরিবর্তনের করলে, তারপরে বড় কি হবে, এই যে জায়গাটা, তার মানে তিনি স্বপ্নটাকে যে ধারণ করা, স্বপ্নটাকে যে জাগিয়ে রাখা, এবং আমাদের নানা পার্থক্যের মধ্যেও একসাথে কাজ করার যে সংস্কৃতিটা আমরা অর্জন করেছি, সেখানে তিনি তো ছিলেন আমাদের টিম লিডার, তিনি ছিলেন আমাদের সিপাহসালার, ওই অর্থে আর কি। তিনি কিন্তু এই কাজটা কিন্তু প্রজ্ঞা, মেধা, যোগ্যতার সাথে কিন্তু করতে পারেননি। তো তার হয়তো বা গুরু সে যাচ্ছে, কিন্তু সেটাকে বাস্তবে না, আমরা এখন আশা করব, আমি সব কিছু শেষ হয়ে গেছে এরকম মনে করতে চাই না। আমি ওই যে ক্রিকেটের শেষ বল নাকি পর্যন্ত অপেক্ষা করতে হয় জয় পরাজয়ের জন্য, প্রফেসর ইউনূস যদি এই ভিতরে আমরা বিচার, সংস্কার এবং আগামী ফেব্রুয়ারিতে যদি নির্বাচনের মধ্য দিয়ে মোটামুটি একটা অবাধ, বিশ্বাসযোগ্য, একটা নিরপেক্ষ যদি নির্বাচন হয়, সেই নির্বাচন তিনি লিড করতে পারেন, ওনাকে আমরা কিন্তু অনেক ফেলিওরের পরও তাকে আমরা কিন্তু সাধুবাদ জানাবো। দিন শেষে আমরা নিশ্চয়ই, তিনি আমাদের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে, মানুষ তাকে অনেক মর্যাদা, শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করবে। আমি নিশ্চয়ই এই আশাটা নিশ্চয়ই আমি আজকেও করব। অবশ্যই, কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে একজন মেসি আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করতে পারে নাই। হ্যাঁ, সামনে মানে এই জন্য ইউনিটেড টিম। আমি লাস্ট কথা, এটা পুরো ইলেকশন, এটা একটা অর্কেস্ট্রার মতন মতি ভাই। সরকার, ইলেকশন কমিশন, রাজনৈতিক দল এবং ভোটাররা একটা সম্মিলিত অর্কেস্ট্রার মধ্যে যদি না থাকে, তাহলে আপনি কিন্তু কেবল একজন মেসি চাইলেও কিন্তু সেটা কিন্তু মানে এটা হবে না শেষ পর্যন্ত। মান্না ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ সাইফুল ভাই, আপনাকেও। দর্শক, আজ এ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন।